যোগী রাজ্যকে যারা রাম রাজত্বের মডেল মনে করেন তাদের জন্য বড় খবর। একেবারে যোগী আদিত্যনাথের ত্রিশূল হাতে নিতে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ত্রিশূলের তিনটি ফলা এই বাংলার জন্য অনেক আগে থেকে প্রয়োজন ছিল, কিন্তু রাষ্ট্রবিরোধী সরকারের আমলে সেটা সম্ভবই ছিল না। এবার হিন্দুত্বের পক্ষে জনতা যে রায় দিয়েছে, তারপর হিন্দুদের সুদিন এবং হিন্দুত্বের দীর্ঘদিনের দাবি পূরণের কাজ শুভেন্দু অধিকারীকে তো করতেই হবে। ক্ষমতায় এসে দুর্বৃত্তায়ন বন্ধ করা, সিন্ডিকেট রাজ বন্ধ করা, দুর্বৃত্তদের জেলে ভরা, এসব কাজ তো চলবে। সেই সঙ্গে একটা উন্নয়নমূলক বাজেট পেশ করাও চ্যালেঞ্জ ছিল শুভেন্দু অধিকারীর কাছে, সেটা তিনি করেছেন। প্রায় সমালোচনাহীন একটা বাজেট হয়েছে। এবার যোগী আদিত্যনাথের ত্রিশূল তিনি হাতে নিচ্ছেন, হানতে চলেছেন ত্রিফলা হানা। হিন্দুত্বের সেই সুদিনের কথা জানানোর প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিনাক কি বলছে, যোগীর ত্রিশূল কিভাবে শুভেন্দু অধিকারীর হাতে, সেটা জানতে দেখুন ও শুনুন বিনাক কি বলছে। আসল খেলা শুরু হয়ে গেছে। বলা যায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, মানে আমাদের যে প্রেরণার মন্ত্র ভারতের, বন্দে মাতরমের উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন থেকেই শুরু হলো অসুর নিধনের পালা। হ্যাঁ, আমি অসুর নিধনের কথাই বলছি। আমরা বাঙালিরা এমনিতে শান্তিপ্রিয়, আমরা শান্ত থাকতেই ভালোবাসি, কিন্তু আমাদের উপাস্য দেবদেবীরা সবাই অস্ত্র ধারণ করেন। মা কালীর কথা বলি, ভগবান রামচন্দ্র কিংবা মহাদেবের কথা যদি বলি, তাদের হাতে তো অস্ত্র আছেই, কিন্তু বাঙালির যিনি মূল দেবী, বাংলা যাকে কন্যা মনে করেন, সেই মা দুর্গা, তার 10 হাতে 10টা অস্ত্র নিয়ে আছে। অথচ আমরা কিরকম ভিজে বেড়ালের মতো থাকতাম, কারণ একটা রাষ্ট্রবাদী সরকারের অভাব ছিল। এবার হিন্দুত্বের সুদিন আসতে চলেছে, এক দেশ এক আইন, এই যে দাবি, এ দাবি দীর্ঘদিনের, এবার সেটা সম্পন্ন হবেই। দেখুন, এই যে নতুন সরকারের প্রথম বিধানসভার অধিবেশন, আর সেই অধিবেশনেই দুর্বৃত্ত দমনের এমন এক আইন আসতে চলেছে, মানে বিল আসতে চলেছে, যেটা আইন হয়ে যাবে, যে শক্তি রয়েছে তাতে, সেটা আমরা দীর্ঘদিন ভেবেছি কিন্তু কখনো কল্পনা করতে পারিনি। যারা অবৈধ সম্পত্তি করেছে, যারা গুন্ডাগিরি করেছে, যারা দাদাগিরি করেছে, মানুষকে, জনতাকে উপেক্ষা করে যারা সম্পদের পর সম্পদ বাড়িয়ে গেছে, তাদের এবার কান্নার দিন। মুখ্যমন্ত্রী যে বিল আনার কথা বলেছেন, তাতে তিনি বলেছেন যত অবৈধ সম্পত্তি আছে সেগুলো সরকার নেবে এবং নিলাম করবে। তৃণমূলের রাজা রানী যুবরাজ, তাদের সব সম্পত্তি নিলাম যাতে করা যায়, সেই আইন আসতে চলেছে। আর সেই আইন এলে কি হবে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এইসব বাড়িগুলো নিলাম করা হবে, আর সেখানে থাকার সুযোগ পাবেন পথবাসীরা। এতে 3টে উপকার। 1 নম্বর উপকারটা তো হচ্ছে দুর্বৃত্তদের সাজা দেওয়া এবং মানুষকে নিচে ফেলে যারা ওপরে উঠতে চেয়েছে তাদেরকে নিচে নামিয়ে মানুষকে ওপরে তোলা, এর নজির তৈরি হবে, আর শহরের সৌন্দর্যায়নও বাড়বে। এই যে পদ্ধতি, এই পদ্ধতি মেনেই তো উত্তরপ্রদেশে মাফিয়া রাজ 0 করে দিয়েছেন যোগী আদিত্যনাথ। এবার সেই যোগী আদিত্যনাথের মডেল মেনে সন্ন্যাসী যোগীর পথে চলতে চান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাকে স্বাগত জানাতেই হবে। এই রাজ্যের ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সকল মানুষ চান যে দুর্বৃত্তদের শাস্তি হোক, অবৈধ সম্পত্তির মালিকরা রাস্তায় নেমে আসুক, এটা চায়। আর সেই স্বপ্ন সফল করবেন শুভেন্দু অধিকারী, কথা দিয়েছেন। কিন্তু আসল যে অস্ত্র, সেটা হচ্ছে দেশের 4র্থ রাজ্য হতে চলেছে পশ্চিমবঙ্গ, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি প্রযোজ্য হবে। ইতিমধ্যেই গুজরাটে, উত্তরাখণ্ডে এবং অসমে এই আইন, এই যে অভিন্ন দেওয়ানি বিধি, তা পাশ হয়ে গেছে।
লড়াইয়ের মধ্যে দিয়ে হয়েছে। এবার পশ্চিমবঙ্গ চতুর্থ রাজ্য হতে চলেছে যেখানে এই আইন বলবৎ হবে। একই দেশে বাস করে কেন হিন্দু আর মুসলমানের জন্য আলাদা আইন হবে? যথেচ্ছ বিবাহ করা, যথেচ্ছ সন্তান উৎপাদন করা থেকে শুরু করে যখন খুশি স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া কেন হবে? এদেশে তালাক নিষিদ্ধ হয়েছে, কিন্তু তারপরেও মুসলিম নারীর স্বাধীনতা আসেনি। কেন তাকে বোরখার আড়ালে মুখ ঢেকে রাখতে হবে? তো প্রাগৈতিহাসিক যুগ থেকে চলে আসে এক নিয়ম। হিন্দুত্ব এমন একটা সংস্কৃতি যে সংস্কৃতি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলে নিয়েছে, কিন্তু ইসলাম সেটা নয়। কিন্তু ভারতের যারা নাগরিক, যারা ভারত দেশটাকে একটা রাষ্ট্র বা একটা ভূমিখণ্ড না মনে করে দেশ মাতৃকা ভাবে, যারা মা মনে করে, যারা জোর গলায় বলে বন্দে মাতারাম, যারা ভারতকে মা বলে ভারত মাতা কি জয় বলেন, তারা সকলে হিন্দু সংস্কৃতির অঙ্গ, হিন্দু। তাদের সকলের জন্য চাই এক আইন। এই এক আইন আনাটা খুব সহজ হবে না, শক্তি নেই, কিন্তু বিরোধিতা তো হবেই। ইতিমধ্যেই ঢাল নেই, তরোয়াল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এখনো কালীঘাটের তার বাড়িতে বসে, গোটা কয়েক নেতা আছেন এখনো, তাদেরকে নিয়ে বলেছেন, ওরে কল্যাণ, ওরে দোদা, ওরে মহুয়া, তোরা সব লেগে পড়, এর জন্য বিরোধিতা কর। কেন মুসলিমদের জন্য আলাদা আইন থাকবে না? এর জন্য প্রচার করতে হবে যে মুসলমানদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যেমনটা আমরা করেছিলাম সিএএ কার্যকর করার সময়, যেমনটা আমরা করেছিলাম এসআইআর এর বিরোধিতা করার সময়, সেটা আবার করতে হবে। কিন্তু করতে হবে বললেই তার করা যাবে না। সাধারণ মানুষই হয়তো সেই আন্দোলনকে ডিম ছুড়বে না। আমি ব্যক্তিকে ডিম ছোড়ায় বিশ্বাস করি না, তাকে সাজা দেওয়া হোক, প্রশাসন দিক, কিন্তু আন্দোলনে ডিম ছোড়াটা একটা প্রতীকী, মানে ডিম ছোড়া আমি বলতে চাইছি যে প্রতিবাদ করবে, এটা শুরু হবে। ইতিমধ্যেই বলা হয়ে গেছে যে এই যে গুন্ডা দমনের যে আইন আসছে, যে দুর্বৃত্তদের, অবৈধদের সম্পত্তি দখল করা হবে, তাতে কালীঘাটে কান্নাকাটি কেন? কেন কালীঘাট তৃণমূলের বৈঠকে বলা হয়েছে যে এই আইনের সর্বাত্মক বিরোধিতা করতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি বন্ধন রাখবেন নাকি? নিজের আমলে তো সব বন্ধ করে দিয়েছিলেন। সরকারি কর্মচারীদের যা খুশি বলেছেন, ঘেউ ঘেউ করে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। আজকে সরকারি কর্মচারীরা এই রাজ্য সরকারের পাশে, কারণ তারা বহু দিনের দাবিতে এখনো পর্যন্ত 20% একসাথে ডিএ বৃদ্ধি আগে তারা পাননি, আরো বাড়বে। মনে রাখতে হবে, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি মানে সার্বিকভাবে বাংলার বাজারে টাকার ফ্লো আসা। আরো অনেক বাজেট নিয়ে আলোচনা নয়, আমি আজকে বলবো না। এই রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালু করতে গেলে অনেকগুলো নিয়ম আছে। কোনো একজন বিচারপতির নেতৃত্বে একটা কমিটি করতে হবে, ঠিক যেভাবে গুজরাটে হয়েছে, উত্তরাখণ্ডে হয়েছে, অসমে হয়েছে। সেই সব পদ্ধতি মেনে এটা আজ চাইলাম কাল হয়ে যাবে এরকমটা নয়, কিন্তু হবেই। পথ চলাটা শুরু হয়ে যাবে, এবং এই রাজ্যে রাজ্যে হতে হতে একদিন গোটা দেশে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই যে দাবি, যে স্বপ্ন তিনি দেখেছিলেন এবং যে স্বপ্নকে তিনি অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, সেই স্বপ্ন এবার সফল হবেই। এক নিশান, এক বিধান, এক সংবিধান। এক সংবিধান ছিল না, কাশ্মীরের জন্য আলাদা 370 অনুচ্ছেদ ছিল, সেটা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে সেটা বাদ গেছে। কিন্তু রাজ্যে রাজ্যে এই মুসলিমদের জন্য আলাদা সুবিধা, এটা বন্ধ করতে হবে। এবং এই বন্ধ করার পক্ষে কিন্তু শিক্ষিত মুসলিম সমাজ রায় দেবে। আর ববি হাকিম, মানে জনাব ফিরহাদ হাকিমের মতো, যদিও তারা এখন ঋতব্রত তৃণমূল করেন, তারা মুখে যা বলবেন সেটা আসলে তাদের মনের কথা নয়। তারা কমিউনিটিকে খুশি করতে তারা এর বিরোধিতা করবেনি, কিন্তু তারা নিজেরা কি তাদের পরিবারে কি মুসলিম শরীয়ত আইন মেনে, মুসলিম ল বোর্ড মেনে কাজ করেন? তারা তো শিক্ষিত সমাজের যাবতীয় সুযোগ সুবিধাগুলো নেন। তাদের পরিবারে কি এইভাবে তালাক পদ্ধতি রয়েছে? নেই। আমরা জানি এই রাজ্য থেকে ওঠা ক্রিকেটার, তিনি ভারতীয় দলের নামকরা মোহাম্মদ সামি, তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন, এবং তারপরে সেই যে মামলা, সেই মামলাটা চলছে অনেকদিন ধরে, পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে না, এবং
তার সংসার চালানোর মতো পর্যাপ্ত টাকা পয়সা পাওয়া যাচ্ছে না ইত্যাদি অভিযোগে একটা লড়াই চলছে। কিন্তু এগুলো কেন চলবে? কিন্তু এসবের থেকেও কিন্তু বাংলার ক্ষেত্রে দুটো বড় জিহাদি সন্ত্রাস চলছে। এক নম্বর হচ্ছে লাভ জিহাদ, আর একটা হচ্ছে ল্যান্ড জিহাদ। এই লাভ জিহাদ আর ল্যান্ড জিহাদ কেমন করে ভারতকে শেষ করছে, পশ্চিমবঙ্গকে শেষ করছে, সেটা বলবো। তার আগে আপনাদের শোনাবো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবির্ভাব দিবসে কলকাতার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে, সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনুন। মোদীজি তো 370-35-এর রেট হাটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। প্রচলিত যে আইন রয়েছে সেই আইনে জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সংস্থান থাকলেও কিন্তু সেটাই বলপূর্বক যে ধর্মান্তরকরণ, যে শক্তি প্রয়োগ করে লোভ দেখিয়ে শুধু মুসলিমরা নয় খ্রিস্টানরা যেভাবে এই পশ্চিমবঙ্গে এখনো গরিব মানুষের ধর্ম পরিবর্তন করে চলেছে, তার বিরুদ্ধে এই রাজ্যে কোনোদিন কোনো সরকার কড়া পদক্ষেপ করেনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে বন্দে মাতরম সহস্র কণ্ঠে গাওয়া হয়েছে রবীন্দ্র সদনে, আর সেখানে এত মানুষকে সাক্ষী রেখে শুভেন্দু অধিকারী বলেছেন কড়া পদক্ষেপ তিনি নেবেন, কিন্তু নিতে তো তাকে হবেই। এই রাজ্যে আপনারা যদি একটু উত্তরবঙ্গের একটু প্রত্যন্ত অঞ্চলে যান, এই দক্ষিণবঙ্গের কল্যাণী মানে নদিয়ার জেলার বিভিন্ন জায়গায় যান, আপনারা দেখতে পাবেন সেখানে খ্রিস্টান মিশনারিরা কিভাবে শিক্ষা, স্বাস্থ্য, খাওয়া দাওয়া এইসবের লোভ দেখিয়ে ধর্ম বদলে নিচ্ছে আদিবাসী সমাজকে। এর পেছনে একটা বড় সুবিধা আছে, সরকারি যে পরিষেবা সেই পরিষেবার খামতি। আজকে যদি রাজ্য সরকার ঠিক মতো খাদ্যের সংস্থান, শিক্ষার সংস্থান, স্বাস্থ্যের সংস্থান করতে পারে, তাহলে এই ধর্মান্তরকরণ অনেকটাই বদলে যাবে, মানুষ বদলাতে চাইবে না। কিন্তু যারা ইতিমধ্যেই চলে গেছেন তাদেরকেও ফিরিয়ে আনতে হবে, তাদেরকে হিন্দু ধর্মের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। আমি আশা করব শুভেন্দু অধিকারী সেই উদ্যোগটাও নেবেন। ভারত সেবাশ্রম সংঘ বা এরকম অনেক সংগঠন রয়েছেন যারা এই পরাবর্তনের কাজটা করে থাকে, তাদের স্বাধীনতা যেন আরো বাড়ে, তারা যেন বাধাপ্রাপ্ত না হন। যেই মানুষেরা হয়তো কয়েক প্রজন্ম আগে বা কিছুদিন আগেও যারা বিভিন্ন কারণে ধর্ম বদলেছেন, তাদেরকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে হবে। অসমে হেমন্ত বিশ্ব শর্মা অভিন্ন দেওয়ানি বিধির যে চালু করা, সেই কাজটা করার পরে এই কাজটা শুরু করেছেন, আমাদের রাজ্যও করতে হবে। বিয়ের নামে বা ব্যক্তিগত সম্পর্কের আড়ালে পরিকল্পনা মাফিক প্রতারণার আর একটা অভিযোগ আছে, জানেন? তাকে বলে লাভ জিহাদ। আপনারা শুনবেন সাধারণভাবে মুসলিম যুবকেরা হিন্দু মেয়েদের প্রেমে পড়ে, কিন্তু হিন্দু ছেলেরা যদি কোনো মুসলিম মেয়ের প্রেমে পড়ে সেই বিয়ে আটকে দেওয়ার জন্য পুরো কমিউনিটি নেমে পড়ে, কিন্তু উদারপন্থী হিন্দুরা মেনে নেয়। এটা অতটা সহজ নয়, এটা পরিকল্পনা মাফিক লাভ জিহাদ। বিয়ে আমরা ভাবি কি উদার, তারা বিয়ে করে নিল, কিন্তু বিয়ের নামে বা ব্যক্তিগত যে সম্পর্ক, ঘনিষ্ঠতা তৈরি করে ফাঁসিয়ে দেওয়া হয়। সহজ কথায় মেয়েদের ফাঁসিয়ে দিয়ে বিয়ে করা হয়। বন্ধ করতে হবে লাভ জিহাদ। উত্তরপ্রদেশ মডেলে যেভাবে লাভ জিহাদ বন্ধ হয়েছে, এ রাজ্যেও সেটা চাই। শপথ শোনা গেছে মুখ্যমন্ত্রীর মুখে, কিন্তু সেই শপথকে কার্যকর করতে হবে। আরো বড় কথা কি জানেন? এই রাজ্যে চলে ল্যান্ড জিহাদ। আমাদের পশ্চিমবঙ্গের যে বিস্তীর্ণ এলাকা বাংলাদেশের সঙ্গে সীমান্ত, সেখানে ভারতের অংশের জমি
একেবারে সীমান্তবর্তী জমিগুলো মুসলিমরা কিনে নিয়েছে। এদের সঙ্গে ঘনিষ্ঠ জামাতের যোগাযোগ, এবং আমরা জানি যে বর্ডার পার করলে বাংলাদেশের যে অংশ সেখানের প্রতিটি আসনই প্রায় জামাতের দখলে। তাই অনুপ্রবেশ বন্ধ করলেও সীমান্তে যতদিন না দেশপ্রেমীরা বাস করছেন ততদিন পর্যন্ত সীমান্ত সুরক্ষিত নয়। কারণ শুধু বন্দুক দিয়ে শত্রুকে দমন করা যায় না, ওখানে রাষ্ট্রবাদী মানুষের একটা বাঁধ তৈরি করতে হবে, আর সেটা করতে হলে ল্যান্ড জিহাদ বন্ধ করতে হবে। তৃণমূলের 15 বছরে বেশি করে এই অঞ্চলে কারা জমি কিনেছে তার পূর্ণাঙ্গ তদন্ত দরকার। জানতে হবে তারা কোন নথি দিয়ে জমি কিনেছেন, সেই নথিটা কি জাল নথি ছিল? কারণ আমরা জানি যে বাংলাদেশিরা ওপার থেকে এপারে এলে তৃণমূলের সিন্ডিকেট দায়িত্ব নিয়ে আধার, প্যান, ভোটার কার্ড সব বানিয়ে দিয়েছে। তারা এখানে জমি কিনে বসবাস করছে অথবা জমিটা কিনে রেখে দিয়েছে নিজেদের জন্য, কারণ তারা এতটাই দেশপ্রেমী, মানে বাংলাদেশের দেশপ্রেমী, তারা পশ্চিম পাকিস্তান বানানোর ছক পূর্ণ করার জন্য সীমান্তবর্তী এলাকায় বিস্তীর্ণ জমি কিনে রেখে দিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। জমির মালিকানা বদলে গেছে, সীমান্তের ডেমোগ্রাফি বদলে গেছে। মালদহ, মুর্শিদাবাদে তো অনেক আগে থাকতে, আমি 2 24 পরগনার কথা বললাম, সেটা গত 15 বছরে বেশি করে হয়েছে। তাই লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের বিরুদ্ধে কঠোর আইন চাই। শুভেন্দু অধিকারী এক দেশ, এক প্রধান, এক বিধান এই স্লোগান তুলেছেন। তার দলের প্রাণপুরুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মুখে তো এই কথাটা শোনা গিয়েছিল, তিনি বলেছেন। কিন্তু বন্দে মাতরমের যে দেশপ্রেম, সেটা জাগাতে হলে সীমান্তে দেশপ্রেমীদের বসবাস বাড়াতে হবে। মনে রাখতে হবে, তৃণমূল জমানা মানে অপারেশন সিঁদুরে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা। তৃণমূল জমানা মানে তখনকার গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি পহেলগাঁওয়ে আততায়ীদের যখন বেছে বেছে খুন করা হলো, খালি হিন্দু পুরুষদের খুন করা হলো, হিন্দু মা বোনদের সিঁদুর মোছা হলো, তখন একটি বারের জন্য নিন্দা করেননি, বরং সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সেনাবাহিনীর মনোবল ভেঙেছিলেন। তাই তো রাজ্যের মানুষ এখন বলে ডাইনিতন্ত্রের অবসান হয়েছে। বাংলার মাটি থেকে আর রাষ্ট্রদ্রোহিতা বরদাস্ত করা যাবে না, সমূলে উৎপাটন করতে হবে। আমার হাতের আঙুলে যদি ক্যান্সার হয়, আমি আঙুলটা বাদ দেব, এই নীতি নিয়ে চলতে হবে। আর একটা বিষয় এর মধ্যে পড়ে না, তবু আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাবো আজকের প্রতিবেদনে। সেটা হচ্ছে, জরুরি অবস্থার সময় এই রাজ্যের বহু মানুষ তারা জেল খেটেছেন। তাদের একটা বড় অংশই হচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকেরা। কেউ স্কুলে পড়তেন, কেউ কলেজে পড়তেন, কেউ ততক্ষণ সংগঠনের কাজ করতেন, তারা জেল ভরে দিয়েছিলেন প্রতিবাদে। কিন্তু কেন্দ্রের কংগ্রেস সরকার কিংবা রাজ্যে রাজ্যে যেসব রাষ্ট্রবিরোধী সরকার হয়েছিল, তারা কখনো গণতন্ত্রের হয়ে লড়াই করা এই মানুষদের শ্রদ্ধা জানাবার কথাটা ভাবেনি। এবারে রাজ্য বাজেটে যারা এখনো অব্দি বেঁচে আছেন, 75 সালে যারা সেই কালা দিন ইন্দিরা গান্ধী আর সঞ্জয় গান্ধী এবং এখানে সিদ্ধার্থ শঙ্কর রায়ের অত্যাচারে যারা জেল খেটেছিলেন, তাদের প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আসলে এই ভাতা দেওয়াটা কিছু নয়, আমি জানি আরএসএস এর প্রচারক যারা রয়েছেন তারা সে সময় জেল কেটেছেন, তারা সরকারি ভাতা নেবেন না, আদর্শগতভাবে তারা নিতে পারেন না। আমি যেটুকু শুনেছি, তারা সেই টাকাটা ভারত সেবাশ্রম সংঘের ত্রাণ তহবিলে দেবেন। অনেকেই আছেন যারা আজকে সমাজে প্রতিষ্ঠিত, তারা ভাতা নিতে চাইবেন না, আমি জানি, কিন্তু এই সম্মানটুকু দরকার ছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 9ই আগস্ট ভারত ছাড়ো দিবসের দিনে তিনি সকলকে ডেকে সম্মান জ্ঞাপন করবেন এবং সেই সঙ্গে ওই প্রকল্প চালু হবে। যাদের প্রয়োজন আছে তারা তো নেবেন টাকাটা, তারা তো গণতন্ত্র বাঁচানোর জন্য, তারা তো লোকতন্ত্রের সেনানী। তারা
আজকের প্রতিবেদন কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।